তাদের বাড়ি পাকিস্তান, মানে আমার বাড়ি পাকিস্তান। আরে বেটা, তোর বাপ তারেক রহমানের জন্য করাচিতে হইতে পারে। মুস্তেকা দিয়ে সেনাবাহিনীকে মুস্তেকা দিয়ে তারেক রহমান পালাইছে। তারেক রহমানকে গ্রেফতার করা উচিত, কারণ সে মিথ্যা তথ্য ছড়িয়েছে। একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে ক্যাম্পাসকে উত্তপ্ত করার চেষ্টা করছে এবং সকল ক্যাম্পাসে সংঘাতকে উস্কে দিচ্ছে। তাদের যেই প্রত্যাশা তারা দেখিয়েছিল সেটি পূরণে ব্যর্থতা, সেই ব্যর্থতা ঢাকতে ক্যাম্পাসগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার পায়তারা চালানো হচ্ছে। এই ছেলের নাম মোসাদ্দেক। আমি মাঝে মধ্যেই তাদের বক্তব্য দেখি এবং অবাক হই যে শিবিরের কর্মী, নেতা, ডাকসুর এখন নেতা, কিন্তু যাকে নিয়ে কথা বলছে তিনি হচ্ছেন তারেক রহমান, বাংলাদেশের এই মুহূর্তে প্রধানমন্ত্রী। একটা প্রধানমন্ত্রীকে নিয়ে এইভাবে কমেন্ট করতে পারে, এইভাবে কথা বলতে পারে? ডাকসুর এক নেতা হোক, শিবির নেতা হোক, যেই হোক না কেন। ডাকসু নেতা এবি জুবায়ের মোসাদ্দেকের উপর যে ভয়াবহ হামলা চালিয়েছে, শাহবাগ থানায় ছাত্রদল যে পরিকল্পিত মব করেছে, এই ঘটনার নেপথ্যে কারা, কিভাবে ঘটেছে, কেন ঘটেছে শুনলাম একটু অবাক হবে। হ্যাঁ, এর সমস্ত রহস্য এখন আমি ফাঁস করে দিই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। ছাত্র রাজনীতিতে মুখোমুখি অবস্থানে আমরা দেখছি ছাত্রদল এবং ছাত্র শিবিরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে সেটা আপনারা সকলেই অবগত আছেন। গুপ্ত রাজনীতি, এই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াল লিখন এবং সেখান থেকেই এই বিরোধের সূত্রপাত। এটা ক্রমাগত ভয়াবহ সংঘর্ষে রূপ নিচ্ছে। শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের দুই নেতা এবি জুবায়ের ও মোসাদ্দেকের ওপরে ছাত্রদলের নেতাকর্মীরা যেভাবে বর্বরচিত হামলা চালিয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে এখন সারা দেশে তীব্র নিন্দার জোয়ার বইছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, কেন, কী কারণে মোসাদ্দেকের ওপরে হামলা করেছে ছাত্রদলের নেতাকর্মীরা? মোসাদ্দেকের অপরাধটা কি, সে কি বলেছিল? গতকাল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন দেওয়ালে গুপ্ত রাজনীতি এর বিষয়ে লেখা থাকে, যখন লেখা হয় গুপ্ত যাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্তান, এই লেখার কারণে, এই লেখার প্রতিবাদে কিছু কথা বলে মোসাদ্দেক এবং সেই কথায় ক্ষিপ্ত হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায় তার উপরে, শাহবাগ থানার মধ্যে ঢুকে। কি বলেছিল মোসাদ্দেকের বক্তব্য, কী ছিল গুপ্ত রাজনীতির বিষয়ে দেওয়ালে লেখন নিয়ে? চলুন আমরা মোসাদ্দেকের সেই বক্তব্যটা শুনি, দেখি যে আসলে ছাত্রদলের মানে রাগ হওয়া কিংবা তার উপরে হামলা করার মতো কোনো কথা সে বলেছিল কিনা। তাদের বাড়ি পাকিস্তান, মানে আমার বাড়ি পাকিস্তান। আরে বেটা, তোর বাপ তারেক রহমানের জন্য করাচিতে হইতে পারে। মুস্তেকা দিয়ে সেনাবাহিনীকে মুস্তেকা দিয়ে তারেক রহমান পালাইছে। তারেক রহমানকে গ্রেফতার করা উচিত, কারণ সে মিথ্যা তথ্য ছড়িয়েছে। একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে ক্যাম্পাসকে উত্তপ্ত করার চেষ্টা করছে এবং সকল ক্যাম্পাসে সংঘাতকে উস্কে দিচ্ছে। তাদের যেই প্রত্যাশা তারা দেখিয়েছিল সেটি পূরণে ব্যর্থতা, সেই ব্যর্থতা ঢাকতে ক্যাম্পাসগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার পায়তারা চালানো হচ্ছে। গভর্নমেন্টের সমালোচনা করায় হাসান নাসিমকে গ্রেফতার করা হয়েছে। গত এক মাসে প্রায় 5 থেকে 6 জন, সংখ্যাটা আরো বেশি হতে পারে, তাদের শুধুমাত্র সরকারের সমালোচনা করার কারণে গ্রেফতার হয়েছে। তারা কেউ গুজব ছড়াইছে? তারা কেউ গুজব ছড়ায় নাই। গুজব যদি কেউ ছড়িয়ে থাকে, তারেক রহমান ছড়িয়েছে। তারেক রহমান সে বলেছে সে মিথ্যাচার করেছে। সেই মিথ্যাচার করে বলেছে যে আগের 2 সরকার তারা টিকা দেয় নাই, হামের টিকা দেয় নাই, অথচ আগের 2 সরকার টিকা দিয়েছে, সংখ্যা কম বেশি হোক দিয়েছে, তারা দিয়েছে। তা গুজব তারেক রহমান ছড়িয়েছে। যদি কাউকে অনলাইনে লেখালেখি এবং মিথ্যা তথ্যের কারণে বা মানে উল্টাপাল্টা কথা বলার কারণে গ্রেফতার করা উচিত হয়, তাহলে তারেক রহমানকে গ্রেফতার করা উচিত, কারণ সে মিথ্যা তথ্য ছড়িয়েছে। আমি আপনাকে ডজন খানেক উদাহরণ দিতে পারবো যে তারেক রহমান মিথ্যা বলেছে, ডজন খানেক জায়গায়। আপনি ক্যাম্পাসে গুপ্ত লেখেন, গুপ্ত রাজনীতি চলবে না লেখেন, এটা আপনার রাজনৈতিক স্ট্যান্ড। এবং রাজনৈতিক স্ট্যান্ড যতক্ষণ পর্যন্ত আপনি কারণ আমি মিথ্যা না ছড়াচ্ছেন, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক স্ট্যান্ডের প্রতি আমরা সহানুভূতিশীল এবং প্রত্যেকটা রাজনৈতিক স্ট্যান্ডকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনৈতিক স্ট্যান্ডের অধিকার রয়েছে। কিন্তু আপনি দেখেন কোথায় দাঁড়িয়ে আছেন, ডাকসু ভবনের ভিতরে, এটা একটা অফিস, ডাকসু ভবনের ভিতরে এসে জোর করে এই লেখার রাইটস আপনাকে কে দিয়েছে? আমি যদি আজকে ছাত্রদলের অফিসের ভিতরে যাই এই ধরনের কোনো কথা লিখি, এটিকে আমার জন্য শোভনীয় হবে? এটিকে আইন অনুযায়ী ন্যায় বিচার হবে? আইন অনুযায়ী বৈধ হবে? এই সম্পূর্ণ ভায়োলেন্স। আপনি দেখেন গেটের ভিতরে এসে, একটা অফিসের ভিতরে এসে
এটা লেখা হয়েছে। তো এখানে কি লিখছে? গুপ্তচরদের অবস্থান, মানে ডাকসুতে যারা আছে তারা গুপ্ত। গুপ্ত যদি কেউ হয়ে থাকে সেটা তারেক রহমান গুপ্ত। তারেক রহমান মুস্তাকা দিয়ে পালায় গেছে দেশ থেকে, লন্ডন পালায় গেছে। মুসাদ্দেক দেশ থেকে পালায় নাই। ডাকসুতে যারা ছিল তারা কেউ দেশ থেকে পালায় না, তারা প্রত্যেকে দেশে ছিল এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আর যদি কেউ পালিয়ে যেয়ে থাকে, মুস্তাকা দিয়ে সেনাবাহিনীকে মুস্তাকা দিয়ে তারেক রহমান পালাইছে। 17 বছর লন্ডন পালাচ্ছে। আর কি লিখছে? তাদের বাড়ি পাকিস্তান, মানে আমার বাড়ি পাকিস্তান। আরে বেটা, তোর বাপ তারেক রহমানের জন্য করাচিত হইতে পারে, তোদের জন্ম করাচিতে হইতে পারে। আমি বাংলাদেশের সন্তান এবং এই দেশ আমাদের, এই দেশের জন্য আমরা জীবন দিয়েছি, এই দেশের জন্য আমরা লড়াই করেছি, এই দেশের জন্য রক্ত দিয়েছি। কার জন্য করাচিতে হয়েছে এটা আমরা বলতে চাই না। কারা পাকিস্তানি বাহিনীর কাছ থেকে বেতন ভাতা নিছে, পাকিস্তানি গণহত্যাকারী চালানো বাহিনীর কাছ থেকে বেতন ভাতা নিছে, সেই কথা আমরা বলতে চাই না। আজকে তারা আমার অফিসের ভিতরে এসে লিখছে তাদের বাড়ি পাকিস্তান। পাকিস্তান এটা মানে কি? এটা কাদের কথা বলতেছে? এটার মাধ্যমে যারা এটা লিখেছে তারা সুস্পষ্ট ভাষায় অপরাধ করেছে। তারা যদি বাইরে লিখতো, বাইরের দেওয়াল লিখতো, আমার কোনো আপত্তি ছিল না। আপনারা দেখেছেন তারা রাস্তায় লিখেছে, আমরা সেটার সাথে সাধুবাদ জানিয়েছি। এই ছেলের নাম মুসাদ্দেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছেলে জুবায়ের, আমি মাঝে মধ্যেই তাদের বক্তব্য দেখি এবং অবাক হই যে শিবিরের কর্মী, নেতা, ডাকসুর এখন নেতা, একেবারে জামাতের তো হার্ড কোর এরা, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু যাকে নিয়ে কথা বলছে তিনি হচ্ছেন তারেক রহমান, বাংলাদেশের এই মুহূর্তে প্রধানমন্ত্রী। একটা প্রধানমন্ত্রীকে নিয়ে এইভাবে কমেন্ট করতে পারে, এইভাবে কথা বলতে পারে? ডাকসুর এক নেতা হোক, শিবির নেতা হোক, যেই হোক না কেন, আপনি এইভাবে অসম্মান দিয়ে এবং বিকৃত করে, তারেক রহমান কোন প্রেক্ষিতে জীবন বাঁচাতে তাকে দেশ ছাড়তে হয়েছিল? আজকে যদি তারেক রহমান যদি দেশ না ছাড়তেন, আজকে তিনি কি দেশে থাকলে বাঁচতে পারতেন? হাসিনা তাকে মৃত্যুদণ্ড দিত, ঠিক না? এটা জামাত শিবির কর্মীরা জানে না। এই মুসাদ্দেক কোথায় ছিল? মুসাদ্দেককে তো 5ই আগস্টের পরে আমরা চিনলাম। সাদিক কায়েম, জুবায়ের, তো সবাই ছাত্রলীগের মধ্যে ছিল। এখন বলতেছে তারা শিবির করে, তো ঠিক আছে, বুঝলাম। কিন্তু তারেক রহমানকে নিয়ে এই মন্তব্য, এটা বলেন। আমি তো নিজে বিএনপি করি না, আমি বারবার বলছি, কিন্তু একজন নির্বাচিত প্রধানমন্ত্রী, যার মানে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, তাকে নিয়ে এই ধরনের যদি মন্তব্য করা হয় এবং সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, আপনি রাজনীতি তো হিংসাত্মক হয়ে উঠবে। মানে রাজনীতিতে সহনশীলতা বলে কিচ্ছু তো থাকবে না। কিভাবে শব্দ উচ্চারণ করে দেখেন, তার বয়ানগুলি দেখেন, এবং কিভাবে যে পালাইছে সে, আর তোর বাপ তারেক রহমান, মানে হোয়াট ইজ দিস? কি হচ্ছে? এই ছেলে দেখলাম শাহবাগে উত্তম মধ্যম খাইছে। আরেকজন জুবায়ের, দেখেন তার ভিডিও এখনো সোশ্যাল মিডিয়াতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সে আওয়ামী লীগ সমর্থক হোক আর যাই হোক না কেন, সে নিজে হাতে এইভাবে দৌড়ানি দিতে পারে, এইভাবে তার উপর হামলা করতে পারে, এইভাবে মানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো সে যদি গাড়িতে না উঠতো। সে নিজে হাতে তাকে প্রহার করছে। কিভাবে জীবন বাঁচাতে সেই শিক্ষক ছুটতেছে। এই কর্মকাণ্ডগুলো এরা এই ডাকসু নির্বাচনের পর থেকে লাগাতার ভাবে করছে। নির্বাচনের সময় ঝাঁপায় পড়ছে জামাতকে ক্ষমতায় আনার জন্য। কিসের সেই ছাত্রদের প্রতিনিধিত্ব, এরা নাকি ছাত্রদের কল্যাণ করবে, এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। পরে তো দেখা গেল উলঙ্গ ভাবে তাদের রাজনৈতিক পরিচয়টা প্রকাশিত হয়ে গেল। এবং শুধু তাই না, শুধু তারেক রহমান না, তারেক রহমান তার কন্যা জাইমা রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যা তা করছে, কেন জানেন? টার্গেট করছে। কারণ দেখছে যে তারা দিনকে দিন জনপ্রিয়তা পাচ্ছে, তাদের কথাবার্তা, তাদের এটা এত মানে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে, তারা মনে করতেছে ওরে বাপরে, নির্বাচনে তো এবার তো হারছে, ভবিষ্যৎটা তো অন্ধকার। এই জন্য আগে তারা তাদের বট আইডি গুলো আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করতো, তো তখন আমাদের ভালো লাগতো যে আওয়ামী লীগকে ধরাই করতেছে। এখন তারা বন্দুকের নলটা ঘুরাইছে বিএনপির দিকে, কিন্তু ততক্ষণে কিন্তু তারা আবার প্রকাশিত হয়ে গেছে। আগে গুপ্ত অবস্থায় তারা বট আইডি চালাইতো, এখন প্রকাশ্যে আসছে, কিন্তু আবার বট আইডিটাও চালাচ্ছে। এখন ধরা খাচ্ছে, ধরা খাওয়ার পর এখন ধরাই খাচ্ছে। নির্বাচনে তারা পরাজিত হয়েছে, এখন তো চাপের মধ্যে পড়ছে। এবং দিনকে দিন শিবির যে কি জিনিস, এরা নির্বাচনের আগে তাদের একটা মুখোশ ছিল, এখন সেই মুখোশটা খুলে গেছে। এখন দেখতে পারতেছে যে এটা তো হলো মানে জামাতের রাজনীতি ছড়ানোর চেষ্টা করছে। কিসের ছাত্র কল্যাণ, কিসের কি? এবং তারেক রহমান, জাইমা রহমান সহ মানে জামাত শিবিরের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদেরকে টার্গেট করে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যে ধরনের মারাত্মক ধরনের, আপনি যখনই গালাগালি দিচ্ছে আপনি তার আইডিতে ঢোকেন, দেখবেন সেটা লক আইডি এবং সেটা বিভিন্ন নামে, অরিজিনাল আইডি পাবেন না।
এমন দেখলাম যে ধরাও খাইছে এক একজনের 7-8টা করে আইডি এক একজনের। তাহলে চিন্তা করেন যদি এইরকম 15-20 জন 50 জন যদি ওই বট আইডি এক একজন 6টা-7টা আইডি দিয়ে যদি আক্রমণ করা শুরু করে, তাহলে আপনার মনে হবে যেন মানে জনমত একেবারে জামাত শিবিরের পক্ষে এবং অন্যরা মনে হয় খারাপ। এই কাজগুলি তারা চলতে চলতে কালকে শাহবাগ থানাকে কেন্দ্র করে জনতা উত্তেজিত হয়েছে, ছাত্র দলের নেতাকর্মীরা উত্তেজিত হয়েছে এবং উত্তম মাধ্যম খাইছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, রাকিব ছাত্র দলের সভাপতি, শিপন ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা একেবারে মানে প্রাণপণ মানে একেবারে নিজেরাও হয়তো হেনস্থ হয়েছে এবং মারধরের শিকার হয়েছে, ওদেরকে বাঁচাতে যে কিল ঘুষি খাইছে, কিন্তু যেভাবে প্রোটেকশনটা দিয়ে তাদেরকে রক্ষা করছে এইটা একেবারে অসাধারণ। আমি তো কল্পনা করতে পারি না যে এইরকম মানে, এবং ক্ষোভের যথেষ্ট পরিমাণ কারণ আছে এদের বিরুদ্ধে, কারণ তারা ওই বট আইডির লোকদেরকে সমর্থন করতেছে, তাদেরকে ছাড়ানোর চেষ্টা করতেছে থানা থেকে। এই অবস্থাটা যদি জামাত নেতৃবৃন্দ যদি হস্তক্ষেপ না করে, এই বট আইডি বন্ধের ব্যাপারে যদি তারা শিবিরের নেতাদেরকে নির্দেশনা না দেয়, আর শিবিরের এই নেতারা এই যে সাদিক জুবায়ের সহ এরকম কয়েকজন, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা যদি মেনে না নেয় আর এইভাবে যদি মানে অসম্মানজনক উক্তি করে সে এবং তার পরিবারের প্রতি, এটা কিন্তু রাজনীতির পরিবেশ খুব দ্রুতই 6 মাসের মধ্যে একদম চেঞ্জ হয়ে যাবে, টিকতে পারবে না কিন্তু। কারণ জামাত শিবিরের এই রাজনীতি নিয়ে তো যথেষ্ট বিতর্ক আছে এবং বিএনপিকে মনে রাখা দরকার, বিএনপি কিন্তু শুধু এখন একা না, বিএনপির পক্ষে আশেপাশে কিন্তু অনেক গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি কিন্তু আস্তে আস্তে ভিড় করতেছে, এবং জামাত নিয়ে শিবির নিয়ে যাদের একসময় মুগ্ধতা ছিল, সেই মুগ্ধতা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং সাবধানে, রাজনৈতিক শিষ্টাচার মেনে যে রাজনীতির জায়গায় রাখা উচিত। রাজনীতিটা কখনো প্রতিহিংসা পরায়ণ বা অপরাজনীতি করা, মানে মানুষকে হেনস্থা করা, কাউকে তার অসম্মানিত করা, এই প্রবণতা থেকে দূর করার ব্যাপারে শিবিরকে সিদ্ধান্ত নিতে হবে নিজে থেকে, এবং জামাতের একটা হস্তক্ষেপ জরুরি বলে মনে করছি। ডাকসু নেতা এবি জুবায়ের মোসাদ্দেকের উপর যে ভয়াবহ হামলা চালিয়েছে শাহবাগ থানায় ছাত্রদল যে পরিকল্পিত মব করেছে, এই ঘটনার নেপথ্যে কারা, কিভাবে ঘটেছে, কেন ঘটেছে শুনলে একটু অবাক হবে। হ্যাঁ, এর সমস্ত রহস্য এখন আমি ফাঁস করে দিব। দর্শক, ছাত্রদল ক্ষমতাসীন ছাত্র সংগঠন থানার ভিতরে ঢুকে মব করেছে। আপনি চিন্তা করেন যে আমাদের রাষ্ট্রটা কেমন রাষ্ট্র? এটা কি কোনো রাষ্ট্র? আমরা কোনো সভ্য সমাজে বাস করছি, একটা আনসিভিলাইজড বর্বর সোসাইটিতে বাস করছি? এদেশে কোনো আইনের শাসন আছে? নেই। যদি থাকতো, যদি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতো, যদি কোনো প্রধানমন্ত্রী থাকতো, তাহলে এতদিনে ওই মববাজদের গ্রেপ্তার করতো, কিন্তু কোনো গ্রেপ্তার নাই। আছে যারা ভিকটিম, তাদের হয়রানি। দর্শক, এটা স্বাভাবিক কোনো মববাজি নয়। শাহবাগ থানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় এবং দেশব্যাপী ছাত্রদল শিবিরের উপর যে হামলা করছে এবং থানার ভিতরে ঢুকে যে মব করছে, বিশেষ করে এবি জুবায়ের এবং মোসাদ্দেকের উপর যে হামলা, এটা পূর্ব পরিকল্পিত, ছাত্রদলের সাজানো পাতানো, এবং সবকিছুর নেপথ্যে কলকাঠি নাড়ছেন তারেক রহমান নিজেই। হ্যাঁ, এটা তারেক রহমানের সেকেন্ড এক্সপেরিমেন্ট। প্রথম এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছে। চট্টগ্রাম সিটি কলেজের যে ছাত্রদলের ট্রায়াল, ওটা ছিল তারেক রহমানের ফার্স্ট এক্সপেরিমেন্ট, কিন্তু সেই ট্রায়াল ডিডেন্ট ওয়ার্ক, সেটা কাজ করেনি। এরপর এখন এই থানার ভিতরে বা বিভিন্ন জায়গায় পরিকল্পিত মব, এবি জুবায়ের মোসাদ্দেকদের উপর হামলা, এটা আরো চলবে। এক পর্যায়ে ছাত্রদল লাশও ফেলতে পারে, এভাবে ক্যাম্পাস দখল করতে চাইবে। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। আমি আসছি যে কিভাবে। দেখেন, ছাত্রদলকে ক্যাম্পাস দখল করতে হবে, এটা হচ্ছে তারেক জিয়ার অ্যাসাইনমেন্ট। যে বাবারা, তারেক জিয়া ভালোভাবে বুঝেন যে তারেক দেশ চালাতে পারছে না, দেশে ভয়াবহ জ্বালানি সংকট এবং বিদ্যুতের যে ভয়াবহ লোডশেডিং, জনজীবন যেভাবে বিপর্যস্ত হয়ে উঠছে, দ্রব্যমূল্যের যে ভয়াবহ ঊর্ধ্বগতি, এলপিজি গ্যাসের দাম থেকে শুরু করে সবকিছুর দাম যেভাবে বাড়ছে, মানুষ এটা বেশি দিন সহ্য করবে না। এবং বাংলাদেশে একটা দুর্ভিক্ষ লাগলেও লাগতে পারে যদি ইরান যুদ্ধে বেশি খারাপ কিছু হয়, আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক। তখন তারেক জিয়া ক্ষমতায় টিকে থাকতে পারবেন না, 1.5 বছরের মধ্যেই তার পতন হবে। কেন? ভেরি সিম্পল হিসাব। দেখেন, বিশ্ববিদ্যালয়গুলো যদি ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সরকার পতন 1-2 ব্যাপার, যেটা আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় 2024 সালের জুলাইয়ের শেষের দিকে বিশ্ববিদ্যালয়গুলো থেকে
ছাত্রলীগকে পিটিয়ে হল ছাড়া করে, ক্যাম্পাস ছাড়া করে শিবির এবং সাধারণ শিক্ষার্থীরা। তারপরে কিন্তু হাসিনা সরকার হাল ছেড়ে দিয়েছে এবং একটা পর্যায়ে হাসিনার পতন হয়েছে। এবং আমাদের 24-এর বিপ্লবটাকে বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থান বা বিপ্লব। এবং সবকিছুর পরিকল্পনা, সবকিছুর সফলতার মূল ছিল ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত হিসাব নিকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় সবকিছু। বাংলাদেশের কারা ক্ষমতায় থাকবে কি থাকবে না, কাদের পতন হবে কি হবে না, ইট ডিপেন্ডস অন ঢাকা ইউনিভার্সিটি। তারেক রহমান নোস ইট ভেরি ওয়েল। এখন তারেক রহমানকে ক্ষমতা পাকাপোক্ত করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগার এলাকা ধান লাগা ভিসি তো দিয়েছে, লাগার এলাকা ধান লাগা প্রক্টর দিয়েছে, রেজিস্ট্রার থেকে শুরু করে সবকিছু নিজেদের মতো করে প্রবেশী দুইজন সব ঠিক করেছে। এখন যেভাবেই হোক না কেন, লাশ ফেলে হোক, আর শাহবাগ থানায় মব করে হোক, আর এবি জুবায়ের মোসাদ্দেককে হত্যা করে হোক, এবি জুবায়ের মোসাদ্দেক এদেরকে হত্যাও করতে পারে, আমি সতর্ক করছি। যেভাবেই হোক না কেন ক্যাম্পাস দখল করতে হবে, যাতে তারেক জিয়া পতনের ঝুঁকিতে না থাকেন। এটা হচ্ছে তারেক জিয়ার ভয়, এবং এটা হচ্ছে বিএনপির বা তারেক জিয়ার যে উপদেষ্টা আছেন তাদের টেনশন। এর ফলে তারা শিখিয়ে দিয়েছেন যে যেভাবে হোক ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করতে হবে, তাতে ভুয়া স্ক্রিনশট সরিয়ে হোক। যেমন দেখেন এই স্ক্রিনশট এগুলো কারা বানিয়েছে, এগুলো যদি আপনি খোঁজ দেন যে ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ, যারা কেউ কেউ এমপি, নারী সংরক্ষিত নারী আসনে এমপি নমিনেশন পেয়েছেন, এই টাইপের লোকজন এই স্ক্রিনশট ছড়িয়েছে, বানিয়েছে। এগুলো তারা নিজেরা বানিয়ে, নিজেরা শিবির, ডাকসু নেতৃবৃন্দ এদের নামে প্রচার করে, তারপরে নিজেরাই মত করে ক্যাম্পাস দখলের একটা চেষ্টা করছে। কারণ ভেরি সিম্পল, যদি গেস্ট রুম, গণরুম এবং জোর করে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদেরকে জিম্মি করে রাজনীতি করাতে না পারে, তাহলে এই ছাত্র দলের কোনো দাম নাই, তাদেরকে কেউ গুনবে না, এবং ক্যাম্পাসে তাদের চারানার দাম নাই। এই জন্য গেস্ট রুম, গণরুম কালচার, ম্যানার শেখানোর কালচার, এটা ফিরিয়ে আনতে ছাত্রদল বাধ্য, এছাড়া তাদের বাঁচার কোনো উপায় নেই, নাম্বার 1। আর ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো সময় নাড়াচাড়া দিলে প্রধানমন্ত্রী ক্ষমতাসীন দলের চেয়ার থাকে না, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের রাম রাজত্ব থাকতে হবে, এটা তারেক যে বিশ্বাস করেন। তার ফলে এই এবি জুবায়ের মোসাদ্দেকের উপর হামলা হয়েছে। একটা সিম্পল বিষয় মনে রাখেন, ছাত্র দলের ছেলেরা তারা হাইকমান্ডের নির্দেশ ছাড়া কিছুই করে না। আর ছাত্রদল জানে যে বিএনপি ক্ষমতায়, সেখানে মবের বিরুদ্ধে মানুষ সচেতন, মবের বিরুদ্ধে সংসদে কথা হয়, তো থানার ভিতরে যে তারা মব করবে, এত বোকা ছাত্রদল নয়। থানার ভিতরে মব করেছে, এটা ডেফিনেটলি তাদেরকে তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে যে তোমরা এরকম একটা কাজ করো, ওরা যেন থানাকেও নিরাপদ মনে না করে। তারপরে তোমরা ওদেরকে একদিন ঝুঁকি নিয়ে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দাও। আর দেখেন, এটার একটা সমীকরণ মিলাই, যদি তারেক জিয়ার নির্দেশ না থাকতো, বিএনপির হাইকমান্ডের নির্দেশে এটা না হতো, তাহলে আপনারা যেটা দেখছেন, থানা পুলিশ মজা নিচ্ছে, তারা চেয়ে চেয়ে দেখছে, তারা কোনো ভূমিকা পালন করছে না। একজন ভিকটিম থানায় গিয়েছে আশ্রয় নিতে, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, সেই ভিকটিমকে গ্রেপ্তার করে সারা রাত রেখে দিয়েছিল বিএনপির পুলিশ, এটা জাতীয়তাবাদী পুলিশ দল, এবং শেষ দিকে সকালের দিকে তাকে মুক্তি দিয়েছে বা ভোর রাতে মুক্তি দিয়েছে। যদি তারেক জিয়ার নির্দেশে সালাউদ্দিন আহমেদের প্রযোজনায় এই ঘটনা না ঘটতো, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে থানা পুলিশ এই ধরনের ঘটনা ঘটাতো না। তারা এই মব নিয়ন্ত্রণ করত, তারা এটা একটা সুষ্ঠু সুরাহা করে খুব সহজে সমাধান দিয়ে দিত। কিন্তু থানা পুলিশ যে এনজয় করছে, তারা দেখছে, তারা পাল্টা শিবিরকে হয়রানি করছে এবং ছাত্রদলকে স্পেস দিচ্ছে যে তোমরা আকাম করো, আমরা আছি, কারণ আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে উপর থেকে। অতএব দর্শক, শাহবাগে যে ঘৃণ্য ঘটনা আপনারা দেখেছেন, বাংলাদেশের ইতিহাসে একটা ন্যাক্কারজনক ঘটনা, যে থানার ভিতরে ঢুকে ক্ষমতাসীন ছাত্র সংগঠন মব করে, নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উপর হামলা করে। এটা আরো কারণ আছে, ছাত্রদল তাদের পরাজয়ের গ্লানি এটা তারা সহ্য করতে পারছে না, যে ক্ষমতায় বিএনপি, আর ডাকসুতে আমরা ক্ষমতায় নাই, ক্যাম্পাসগুলোতে আমাদের চারানার দাম নাই, সাধারণ শিক্ষার্থীরা আমাদের গুনে না, আমাদের দলের লোক নাই, এটা সহ্য করতে পারছে না। যার ফলে তারা পায়ে পরে ঝামেলা বাঁধাতে চায়। আর পায়ে পরে ঝামেলা বাঁধানো, এটা বেসিক্যালি তারেক জিয়ার থিওরি। নইলে তার ক্ষমতা পাকাপোক্ত হচ্ছে না, কখন ক্ষমতা ছেড়ে পাকিস্তান চলে যেতে হয় বা কি, এটা তার ঘুম ঠিক মতো হয় না। যেহেতু দেশের অবস্থা খারাপ, ভয়াবহ লোডশেডিং, মানুষ খেপে উঠতে পারে, তা ঢাকা বিশ্ববিদ্যালয় সময় থেকে যে কোনো সময় একটা ঘটনা ঘটতে পারে। এই চিন্তা ভাবনা থেকে তারেক রহমান ক্যাম্পাস দখলের নির্দেশ দিয়েছেন ছাত্রদলকে, পুলিশ হেল্প করছে। অতএব শিবিরকে এটা ডিল করতে হবে এভাবে, যে ইটস তারেক জিয়া ডিকটেশন। মাত্র একটা পোস্টে দেখলাম ঝুমাকে প্রচন্ড মারছে, এবং তাও আবার ছাত্র দলের ছেলেপেলেরা মেয়ে মানুষকে পিটায় আর কি। যাই হোক,
তো এই যে একটা ফ্যাসিজম সিস্টেম, এই যে জঘন্যতম একটা মানে সিস্টেমের যে চালু হচ্ছে, এটাকে যদি এখনই থামাই দিতে না পারেন আপনারা, তাহলে আপনারা রেডি হন সেই গেস্ট রুমের সেই কালচারাল ফ্যাসিজমের জন্য। সে আগের দিন মনে আছে যেটা আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্টের আমলে ওয়েটিং রুম গেস্ট রুমে কি ফেস করতাম, সেটা সেই শামসুন্নার হল মনে হয় একটু বাদ ছিল, বাট প্রত্যেকটা হলেই এগুলো ছিল। সেই ফ্যাসিজমের দিন চলে আসতেছে, বিকজ এখানে তো জুমা বা জুবায়ের এরা মূল ইস্যু না শুধু, বা এদেরকে পিটানোর পরেই হলো গিয়ে এরা থামবে না, বরং এই জুমাকে বা জুমার মতো যারা এই বিভিন্ন ডাকসুতে বা যারা নির্বাচিত হয়েছে, যাদেরকে ভোট দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা, একবার দেখবেন যে সাধারণ সেই শিক্ষার্থীরাও কেউ কিন্তু এই ফ্যাসিজম, এই ছাত্র দলের এই ফ্যাসিজমের নিকৃষ্টতম আক্রমণ থেকে কেউ বাঁচাবে না। কারণ এই যখন আমরা কথা বলতে যাই, এই কথাগুলো কেন বলতেছি ভাই, তোমরা করতেছো বলে বলতেছি, এখন সাধারণ জনগণ চোখ আন্দা না। আমরা তো এই দেশের সরকার তারেক জিয়া হয়েছে সেটা নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা কি চাইছি, এই যে একটা মেয়েকে নির্মমভাবে মারলো, নির্মম বেদরক পিটাইলো ছাত্র দলের কর্মীরা, মানে এটা নিয়ে এখন নারীবাদীরা কোথায়? কোথায় আমাদের বিভিন্ন আপারা, শাহবাগী আপারা কোথায়? এমনিতে তো তারা আয়েশা ওই যে কি জামাতের আমির কি করলো, চুম্মা শফিক কি করলো, সাদা শকুন কি করলো, এগুলা বলে টলে বহুত মানে প্রচার করেন। তারপর হলো গিয়ে জামা কাপড়ও থাকে না ঠিক মতো, মানে ক্লিভেজ অলওয়েজ এমনি বের করা থাকে এই সমস্ত আপাদের। তো তখন তো তাদের নারীবাদিত্বর আর শেষ নাই, কিন্তু এখন দেখবেন যে একটা মেয়েকে এরকমের ছেলে পেলে মিলে পিঠাইছে, এটা নিয়ে কেউ প্রতিবাদ করবে না। তো অ্যাকচুয়ালি দেশ নিয়ে কথা বলতে, মানুষ নিয়ে কথা বলতে, জনগণ নিয়ে কথা বলতে কোনো দল করতে হয় না, বাট এই যে কথা বলতে গেলে যে ট্যাগ লাগাই দিবে যে এরা জামাত কর্মী, এরা অমুক সমুক, যে এগুলো থেকে যদি বের না হওয়া যায়, এই দেশে আর সংস্কার আসবে না। তা দেশে এখন তাহলে আবার নতুন করে আন্দোলনের ডাক দিতে হবে, কিচ্ছু করার নাই। কারণ সরকার যদি পদক্ষেপ না নেয়, সরকারের কাছে যদি সাধারণ জনগণ জিম্মি হয়ে যায় সেই আগের মতো ফ্যাসিস্ট হাসিনার মতো, তাহলে এই দেশের সাধারণ জনগণ আর কি করবে? বসে বসে কেউ কোনো কথা বলতে পারবে না, তাকে জিম্মি করে ফেলা হবে, তাকে শেষ করে ফেলা হবে, তাকে পিটানো হবে, তাকে মারা হবে। ভাই, এই দেশের সাধারণ জনগণের চাওয়াটা কি সরকারের কাছে? চিকিৎসা, শিক্ষা, বাসস্থান এবং বিচার। এই তো আমরা তো বিচার চাই, আমরা একজন হাদির বিচার চাইছিলাম শুধু। এই জুবা এদের চাওয়াটা কি ছিল? অথচ জাস্টিস ফর হাদি, এই জাস্টিস ফর হাদি এটা নিয়েও এই ছাত্র দলের নানামুখী সমস্যা। আর ওদের সমস্যা থাকবেই না কেন? যেদিন বেগম জিয়া মারা যাওয়ার পরে ওরা আনন্দ উৎসব করতেছে ক্যাম্পাসে, ভুলে গেছেন সেটা? হাদির কবরের পাশে, কাজী নজরুলের কবরের পাশে ওরা আনন্দ উৎসব করতেছিল। ওদের মধ্যে কোনো ন্যূনতম জ্ঞান আছে, শিক্ষা আছে? ওরা একটা বানান ঠিক মতো পারে না। ওরা সম্মান দিবে কি নারীকে? ওরা তো নারীকে পারলে হেনস্থা করে ছেড়ে দেয়। ওরা তখন চিন্তা করে না যে ওরা একটা নারীর পেট থেকে বের হয়েছে। ওরা পারলে হলো গিয়ে নারীকে টেনে হেসড়ে ওই একদম রাস্তায় নামায় ফেলবে, মানে যত জঘন্য ভাষা আছে ওরা ইউজ করবে। কারণ ওরা জন্ম থেকে শিক্ষা নেয় নাই, ওদের মায়েরা ওদেরকে এমন শিক্ষাই দিয়েছে, এবং ওরা অন্য নারীদেরকে যেভাবে মূল্যায়ন করে ওরা ওদের মাকে ওইভাবে দেখে অভ্যস্ত। কিচ্ছু বলার নাই। বিএনপি, আওয়ামী লীগ, জামাত কোনো কিছু নিয়ে কিন্তু আমাদের প্রবলেম না। আমাদের প্রবলেম দেশের শান্তি, দেশের সুষ্ঠু বিচার, দেশে আমরা যেন সাধারণ জনগণ ঠিকভাবে চলতে পারি, কেউ যেন কাউকে নিয়ে কোনো কটূক্তি না করে। অবশ্যই আমরা সরকারকে নিয়ে আলোচনা সমালোচনা অবশ্যই করব, কারণ কি একটা রাষ্ট্র কখনোই কিন্তু কারো কাছে জিম্মি না। রাষ্ট্র স্থায়ী, সরকার অস্থায়ী, মন্ত্রী অস্থায়ী। অতএব সরকারের সমালোচনা করা মানেই হলো ওই রাষ্ট্র সুন্দরভাবে চলছে। যখন কোনো সরকারের সমালোচনা করা যাবে না, যখন সরকারকে নিয়ে কোনো কথা বলা যাবে না, যখন সেটা নিয়ে আপনাকে আইনের মধ্যে আটকাই দিবে, মার পেছে সেই বাক সংবিধানের আওতায় নিয়ে যাবে, তার মানে ওই দেশ, ওই রাষ্ট্র আর ঠিক নাই। ওই রাষ্ট্র জিম্মি হয়ে গেছে, ওই রাষ্ট্রর সংস্কার নাই, সংস্করণ নাই। অতএব প্রত্যেকটা মানুষকে আওয়াজ তুলতে হবে নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য, আর এই সমস্ত ফ্যাসিজমকে নির্মূল করতে হবে। প্রত্যেকের জায়গা থেকে আওয়াজ তুলুন, কারণ এক একটা শব্দই হলো গিয়ে এক একটা শক্তি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত এবং অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। মোসাদ্দেক সে যেই কথাগুলো বলেছে, এই গুপ্ত রাজনীতির এই শব্দকে কেন্দ্র করে সেটা আপনারা শুনলেন। এখন কি আপনাদের মনে হয়? অবশ্যই জানাবেন আপনাদের কি মনে হচ্ছে, যে মোসাদ্দেক কি ছাত্রদলের ক্ষিপ্ত হওয়া বা ক্ষেপে যাওয়ার মতো কোনো বক্তব্য দিয়েছিল, যে কারণে মোসাদ্দেকের ওপরে এরকম বর্বরচিত হামলা চালাই
ছাত্রদল, এবং এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। বিশেষ করে বলতে চাই আমি সরকারের উদ্দেশ্যে যে এদেশ থেকে ছাত্র রাজনীতি চিরদিনের জন্য নিষিদ্ধ করা হোক। শিক্ষার্থীরা তারা লেখাপড়ার জন্য যায়, সেখানে কোনো একটা দলের লাঠিয়াল বাহিনী হতে নয়। বাবা মা অনেক কষ্টে তাদের ছেলে মেয়েকে বুক ভরা আশা এবং স্বপ্ন নিয়ে লেখাপড়া করায়, কিন্তু দিন শেষে এই যে ছাত্র রাজনীতি, এই যে দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি অনেকের জীবন চলে যাচ্ছে। আপনারা জানাবেন আপনারা কি চান? আপনারা কি চান ছাত্র রাজনীতি বন্ধ করা হোক চিরদিনের জন্য? কোনো দলের ছাত্র রাজনীতি দরকার নেই। নেপাল সাম্প্রতিক সময়ে একটা খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। নেপালের গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচিত সরকার আসলো, বালেন্দ্র শাহ, সে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করেছে ছাত্র রাজনীতি নেপাল দেশ থেকে। নেপাল পারলে আমরা কেন পারি না?